আমার কথা শেষ হতে না হতেই পায়েল আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, পায়েল, পায়েল তুমি এটা কি করলে? আমি তোমার কাছে এমন কিছু আশা করিনি। আমি বলছি না আমাদের বিয়ের আগে কিচ্ছু হবে না। আমি তো বেশি কিছু করি নাই, শুধু তোমাকে কিস করেছি, আর আমি তোমাকে ভালোবেসে কিস করেছি। ঠিক আছে, এখন তুমি আমার রুম থেকে যাও। দেখো রাইসা একা একা কি করছে। পায়েল ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে একটা মাস চলে গেছে। পায়েল আর আমার ভালোবাসা আগের মতোই আছে। কালকে নির্বাচন, এই 1 মাসে আর কোনো কাজ করিনি। নির্বাচন শেষ হলে আমার একটা মিশন আছে। দেখতে দেখতে নির্বাচনে শেষ হলো। এবারও জাহিদ খান পাস করেছে, তার বিপক্ষ প্রার্থী বসে গেছে। তাই জাহিদ খানের কাছ থেকে কেউ নিতে পারেনি তার আসন। আজকে পায়েল তাদের বাড়িতে চলে যাবে। সবকিছু গুছিয়ে নিচে আসলো, সাথে রাইসাও আছে। রাইসা আবার পাশে একটা চেয়ার টেনে বসলো। পায়েল রাইসার পাশে চেয়ার টেনে বসলো। তখন রাইসা বলল, আম্মু, তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে আম্মু, কিছুদিন অপেক্ষা করো, তারপর আম্মু একেবারের জন্য তোমার কাছে চলে আসবে। তোমার নানা নানিকে তো রাজি করাতে হবে না? হুম। তুমি যদি রাজি করতে না পারো তাহলে আমি তাদের কাছে তোমাকে ভিক্ষা চাইবো, তারপরও তোমাকে আমার আম্মু বানাবো। পায়েল রাইসাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি, নিজের আপন মা বানিয়েছি। তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি নানা নানির সাথে কথা বলে তোমাকে এই বাসায় নিয়ে আসবো। তুমি চিন্তা করো না আম্মু, তোমার নানা নানি রাজি না হলেও আমি তোমার কাছে চলে আসবো। এখন কান্না থামাও, নাস্তা শেষ করে নাও। আর তোমার আব্বু বলেছে কেন তোমাকে এত জরুরি বাসায় যেতে? সেটা বলে নাই, তবে বলছে আমার জন্য নাকি খুশি সংবাদ আছে, সেটা বাড়িতে গেলেই বলবে। ও আচ্ছা, নাস্তা শেষ করে নাও। তোমার আব্বু গাড়ি পাঠিয়ে দিচ্ছে। রাফি আমাকে বলছে তোমার গাড়ি চলে এসেছে। পায়েল আর কোনো কথা না বলে নিচে নাস্তা করলো, সাথে রাইসাকেও খাইয়ে দিল। নাস্তা শেষ করার পর আমার লোকগুলোকে বললাম পায়েলের ব্যাগ গাড়িতে নিয়ে রাখতে। পায়েল রাইসাকে বলল, রাইসা মামুনি, তুমি একটু বাইরে যাও তো, তোমার আব্বুর সাথে একটু কথা বলে আসছি। রাইসা ঠিক আছে বলে রাফির সাথে বাসার বাইরে চলে গেল। রাইসা আর রাফি বেরিয়ে যাওয়ার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আবারও প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে নিজেই কান্না করতে লাগলো। তখন আমি বললাম, এই পায়েল তুমি কান্না করছো কেন? তোমাকে শক্ত হতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে তো কিছুই হবে না। তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না, আবার মনের ভিতরে কেমন জানি ভয় লাগছে, আমি না তোমাকে হারিয়ে ফেলি। এরকম ভয় পেলে চলবে? তুমি তোমার আব্বু আম্মুকে বুঝিয়ে বললেই হয়তো তারা রাজি হয়ে যাবে। আর না হলে মনে করবো তুমি আমার কপালের ছিলে না। যদি আব্বু আম্মু রাজি না হয় তাহলে তুমি গিয়ে আমাকে নিয়ে আসো। আব্বু তোমাকে দেখলে আমাকে এমনিতেই তোমার হাতে তুলে দিবে। শোনো পায়েল, আমি নিজের ক্ষমতা দেখে তোমাকে তুলে আনতে তো পারবো। তোমার আব্বু আম্মু যদি আমার হাতে তোমাকে তুলে দেয় তাহলে আমি তোমাকে নিয়ে আসবো। আব্বু আম্মু রাজি না হলে তুমি আমাকে ভুলে যাবে? আমার কথা তোমার একটু মনে পড়বে না? আমাকে ভুলে থাকতে হবে, হয়তো কিছুদিন খারাপ লাগবে, পরে এমনি ঠিক হয়ে যাবে। রাসেল, শেষবারের মতো আমাকে আরেকটা কিস করবে? হয়তো এটা আমার শেষ কিস। আর আব্বু আম্মু রাজি হলে সারা জীবন তোমার ওই ঠোঁট দুটো নিজের করে রাখবো। হুম। আমি আর কোনো কথা না বলে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই দুজন দুজনকে ছেড়ে দিয়ে বাইরে চলে আসলাম। পায়েল গাড়িতে ওঠার আগে রাইসাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করেছে। অনেক কষ্টে রাইসাকে পায়েলের কাছ থেকে ছাড়িয়ে আনলাম। তারপর পায়েল চলে গেল। আমি রাইসাকে কোলে করে নিয়ে রুমে আসলাম। তখন রাইসা বলল, আব্বু আম্মু কি আর ফিরে আসবে না? আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না, আমি অনেক ভালোবাসি আম্মুকে। কে বলেছে তোমার আম্মু আসবে না? দেখবে কিছুদিন পর তোমার আম্মু তোমার কাছে চলে আসবে। তুমি কান্না করো না মামুনি। তোমার কথা যেন সত্যি হয় আব্বু। এই বলে রাইসা আমার কোলে শুয়ে পড়লো। রাইসার ঘুম আসার পর তাকে রেখে রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। নিচে আসার পর রাফি বলল, শোন রাসেল, আমজাদ খানের আস্তানায় আমাদের লোক পাঠিয়ে দিয়েছি। বলেছি যে করেই হোক তার খবর আমাদের দেওয়ার জন্য। ভালো করছিস। এখন বল রনি আর রকির কি খবর? তারা কি এখন হসপিটালে আছে নাকি তারা বেরিয়ে গেছে? শুনেছি তাদের লোক এসে রনি আর রকিকে নিয়ে গেছে, তবে কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারো না। আর ওদের খোঁজ খবর নেই। তুই কি করবি?
ওরা তো আর কিছুই করতে পারবে না। আমি জানি তারা আমাকে মারার জন্য আমজাদ খানের কাছে যাবে। ওদের তো এখনো একটা হাত আর একটা পা আছে, তারা এখন আলগা হাত পা লাগবে। এবার যদি আমাদের ক্ষতি করতে আসে তাহলে তাদের আর বাঁচিয়ে রাখবো না। ওরা এখনও তোকে ভালো করে চিনে নাই। ঠিক আছে, তুই এখন রুমে যা, যদি কোনো খবর আসে তাহলে আমাকে একটু জানাস। আমি একটু রুমে গেলাম। ঠিক আছে যা, তবে আজকে মন্ত্রী তোকে রাতে তার সাথে দেখা করতে বলেছে। আমি ঠিক আছে বলে উপরে এসে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। পায়েলের কথা খুব মনে পড়ছে। পায়েলের সামনে নিজেকে অনেক শক্ত রেখেছি। যদি আমি ভেঙে পড়তাম তাহলে পায়েল ভুলেও তাদের বাড়িতে যেত না। পায়েল এসছে অনেক দিন হয়েছে, তার আব্বু আম্মু অনেক চিন্তা করছে, তাই ওকে যেতে দিলাম। কিন্তু আজ পর্যন্ত পায়েলের আব্বু আম্মুর সাথে আমি কথা বলিনি। পায়েলকে ছাড়া পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে, আর আমি জানি পায়েলের আব্বু কখনো রাজি হবে না। সেখানে একটা রহস্য আছে, গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। রাতে রাফি আর আমি বাসা থেকে বেরিয়ে সাথে লোক নিয়ে মন্ত্রীর বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে আন্টি বলল, আরে রাশেল এবং রাফি, হঠাৎ আমার বাসায়? তোমরা তো আমার বাসায় আসো না, তা আজকে আসলে যে? আসলে আন্টি, আঙ্কেল বলেছে ওনার সাথে দেখা করতে। কী জন্য দেখা করতে বলেছে তা বলতে পারবো না। তোমার আঙ্কেল বললে আসো, তোমার এই আন্টির কথা একটু মনে পড়ে না? আর পড়বেই বা কেমন করে? আমি তো তোমাদের আপন কেউ না। তুমি রাগ করো না আন্টি, এবার কিছুদিন পর পর তোমাকে দেখতে আসবো। এবার খুশি? অনেক খুশি। এবার ভিতরে গিয়ে বসো, আমি তোমাদের আঙ্কেলকে ডেকে দিচ্ছি। এই বলে ভিতরে চলে গেল আন্টি। আমি আর রাফি ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মন্ত্রী আমাদের সামনে আসলো। তখন আমি বললাম, তো বলুন, কেন রেখেছেন আমাকে? আপনি তো আবার কোনো কাজ ছাড়া আমাকে মনেই করেন না। আজকে তোমাকে কাজের জন্য ডাকি নাই, আজকে তোমাকে একটা জিনিস দিব। সালাম, সুটকেসটা নিয়ে আয় তো। মন্ত্রীর কথা মতো সালাম ভিতর থেকে একটা সুটকেস নিয়ে আসলো। তারপর মন্ত্রী বলল, এখানে পুরো 2 কোটি টাকা আছে। এগুলো তুমি গরিব দুঃখীর মানুষের মাঝে বিলিয়ে দিবে। আজ তোমার কারণে মন্ত্রী পদ হাতছাড়া হয়নি, তোমার কারণে আমি আবার মন্ত্রী হয়েছি। আচ্ছা আমার একটা কথা বলুন তো, একটা হঠাৎ আপনার কি হলো? আপনার ভিতরে হঠাৎ গরিবদের জন্য মায়া হলো কেন? আমি জীবনে গরিবের হোক মেরে খেয়েছি, আমি আর গরিবের হোক মেরে খাবো না। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গরিব দুঃখীদের জন্য কিছু করতে চাই। আমি এখন থেকে হোক পথে চলবো। আমার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। এখন থেকে আপনি আমাকে সবসময় আপনার সাথেই পাবেন, তবে কখনো খারাপ কাজে আসবো না, সবসময় ভালো কাজে আসবো। ঠিক আছে, এখন টাকাগুলো রাখো। রাফি টাকাগুলো নে, তাহলে আমরা এখন আসি। কখনো প্রয়োজন হলে ডাক দেবেন, আমি হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম। এই বলে জেনে উঠতে যাব, তখন আন্টি এসে হাজির। তখন আন্টি বলল, কোথাও যাওয়া হচ্ছে না, আমি টেবিলে সব কিছু রেডি করেছি। তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে তারপর যাবে। কি আর করার, আন্টির কথা তো আর ফেলতে পারলাম না। আমি আর রাফি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আন্টি আর মন্ত্রী থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসায় আসতে হঠাৎ রাফির মোবাইলে ফোন আসছে। রাফি ফোন ধরে আমাকে দিল। আমি তখন হ্যালো বললাম। ওপাশ থেকে শিহাব অর্থাৎ আমার লোক বলল, ভাই, আমজাদ খানের সব খবর পেয়েছি। আমজাদ খান 1 বছর আগে বাংলাদেশের বাইরে ছিল। এই বছর বাংলাদেশ থেকে ইয়াবা, অস্ত্র, ড্রাগগুলোর অবৈধ ব্যবসা করে যাচ্ছে। আর এটাও জানছি তার সাথে নাকি বাইরের লোকের সাথে হাত আছে। কিন্তু এখনও আমজাদ খানকে দেখতে পাইনি। তার কিছু লোককে আটক করে কথাগুলো বের করতে পেরেছি, কিন্তু আমজাদ খান কোথায় আছে সেটা বলে নাই। তারপর ওদের গুলি করে মেরে ফেলেছি। আমার মনে হয় আমজাদ খান কোথাও লুকিয়ে আছে, সবার সামনে আসবে না, হয়তো লুকিয়ে লুকিয়ে অন্য কিছু প্ল্যান করছে। কিন্তু আমি ওই আমজাদ খানকে কখনো ছাড়বো না, তাকে আমি খুঁজে বের করবই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরও লোক বাড়িয়েছি। বর্ডারের চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে আসি। একদিন ঠিকই ওই আমজাদ খানকে ধরতে পারবো। ঠিক আছে, তোরা একটু সেভে থাকবি। আমজাদ খানের লোক যেন তোদের কিচ্ছু করতে না পারে। আর কোনো কিছু লাগলে রাফির কাছে বলবি। যদি আমজাদ খানের সন্ধান পাওয়া যায় তাহলে তোরা কিছু করবি না, যা করার আমি নিজে ওকে করবো। শিহাব ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। শিহাবের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে দেখে বললাম, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? রাতের খাবার খেয়েছে? তার আম্মুকে ছাড়া ও বলেছে কিচ্ছুই খাবে না, তার আম্মুকে নিয়ে আসলে সে খাবার খাবে। ঠিক আছে খালা,
তুমি আমাকে 1 প্লেট খাবার দাও, আমি নিজে তোকে খাইয়ে দেবো। খালার কোনো কথা না বলে 1 প্লেট খাবার আমার হাতে দিল। আমি রুমে এসে দেখি রাইসা কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। রাইসার মুখটা কান্না করতে করতে কেমন যেন হয়ে গেছে। আমি রাইসার পাশে বসে তাকে ডাকতে লাগলাম। রাইসা আমার ডাক শুনে চোখ খুলে আমাকে দেখে জড়িয়ে ধরে আবারও কান্না করে দিল। তখন রাইসা বলল, আপু তুমি এসেছো? দেখো না, আমার আম্মু সেই সকালবেলা বাসায় গেছে, আমার কাছে একটা মিনিটও ফোন দেয় নাই। আপু, আমার আম্মুকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি আমার আম্মুকে ফিরিয়ে এনে দাও, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। রাইসার কথা শুনে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়েটা পায়েলকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন যদি পায়েলকে রাইসার কাছে না এনে দিই তাহলে রাইসা অসুস্থ হয়ে পড়বে। আমাকে যে করে হোক পায়েলকে এই বাড়িতে নিয়ে আসতেই হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, পায়েল সেই সকালবেলা বাসা থেকে বেরিয়ে গেল, এখনো পর্যন্ত একটা ফোন দিয়ে বললো না, নাকি পায়েল কি কোনো বিপদে পড়েছে? আগে রাইসাকে বুঝিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে গিয়ে পায়েলকে ফোন দেবো। রাইসা মামনি, তুমি কান্না করো না, আমি কথা দিচ্ছি তোমার আম্মুকে কিছুদিন পর তোমার কাছে নিয়ে আসবো, ঠিক আছে? তবে তোমাকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, তা না হলে আমি তোমার আম্মুকে এনে দেবো না। না না, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করবো, তুমি শুধু আমার আম্মুকে আমার কাছে নিয়ে আসবে, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না। ঠিক আছে, তাহলে এখন আমার হাতে খাবার খেয়ে নাও, আমি কালকে তোমার আম্মুর বাসায় যাবো, কেমন? রাইসা চোখের পানি মুছে আমার হাতে খাবার খেতে লাগলো। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে পায়েলকে ফোন দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো পায়েলের মোবাইলটা বন্ধ বলছে। আমি অনেকবার পায়েলের মোবাইলে ফোন দিচ্ছি, কিন্তু বারবার একই কথা, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন, ধন্যবাদ। তাই আর পায়েলকে ফোন দিলাম না। আর কিছু চিন্তা না করে রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন রাইসাকে বুঝিয়ে রাফি এবং খালার কাছে বলে গাড়ি নিয়ে সে দিনাজপুরে রওনা দিলাম। আসার সময় রাফিকে বলে আসছি রাইসা এবং খালাকে দেখে রাখতে। আর মন্ত্রী আমার কথা জিজ্ঞেস করলে বলতে বলেছে আমি একটা কাজের জন্য ঢাকার বাইরে গেছি। প্রায় 5 ঘন্টা পর সে চিরসেনা সেই শহর দিনাজপুরে চলে আসলাম। আমার আসার কোনো ইচ্ছে ছিল না এই শহরে, শুধুমাত্র রাইসার জন্য এসেছি। এই শহরে না আসার কারণ, আব্বু আম্মু আমাকে ফেলে রাখার পর নানা নানি এবং মামা মামি আমার কোনো খোঁজ খবর নেয়নি। তাই আব্বু আম্মুর মতো ওদের আমি ঘৃণা করি। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে এই দিনাজপুর। স্কুলটা নতুন করে আবার বানিয়েছে, কত স্মৃতি জমে আছে এই শহরে। এখানে আমার কিছু বন্ধু ছিল, কিন্তু যাওয়ার পর তাদের সাথে আর যোগাযোগ হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে পায়েলদের বাসার সামনে চলে আসলাম। গাড়ি একটু সাইড করে দারোয়ানের সামনে গেলাম। তখন দারোয়ান আমাকে দেখে বলল, কাকে চাই? আর তোমাকে তো চিনতে পারলাম না, কোথা থেকে আসছো তুমি? আসলে চাচা, আমি ঢাকা থেকে আসছি। পায়েল আর আমি বন্ধু, ওর সাথে একটু দেখা করতে আসছি। কাল সকাল থেকে ওর মোবাইলটা বন্ধ। এরপর দারোয়ান যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দারোয়ান চাচা এটা কী বললো? পায়েল এটা কীভাবে করতে পারলো? পায়েল মামুনির জন্য স্যারে বিয়ে ঠিক করেছে, ছেলে স্যারের বন্ধুর ছেলে, কিন্তু পায়েল মামুনি এই বিয়েতে রাজি না, তাই স্যারের জোর করে পায়েল মামুনিকে বিয়ে দিতে চাইছে, আর ওর মোবাইল নিয়ে গেছে। এখন পায়েল কোথায় আছে? ওর সাথে কি কথা বলা যাবে? আমি ওর সাথে 2 মিনিট কথা বলতে চাই। পায়েলকে তো রুমের ভিতরে আটকে রেখেছে, তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। হঠাৎ গতকালকে সে ড্রাইভার ভিতর থেকে বেরিয়ে আসলো যে পায়েলকে বাসায় নিয়ে আসছে। আমাকে দেখে ড্রাইভার বলল, আরে ভাই, আপনি এখানে হঠাৎ আজকে পায়েল ম্যামেদের বাসায়? দারোয়ান ড্রাইভারের কথা শুনে তাকে বলল, তুমি ওকে ভাই বলছো কেন? তুমি ওনাকে চেনো? ওনাকে চিনি না? বাংলাদেশের এমন কোনো মানুষ নেই। উনি হচ্ছে সেই মাফিয়া রাসেল, যে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যার নাম শুনলে বড় বড় নেতারা ভয়ে প্রস্রাব করে দেয়। সরি ভাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে কথা বলছি। চাচা, আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি তুই করে বলবেন। আর আপনি তো কোনো দোষ করেননি, তাহলে ক্ষমা কেন চাইছেন? আচ্ছা, এসব কথা বাদ দেন, এখন বলেন আমি কি পায়েলের সাথে কথা বলতে পারবো? তার সাথে কিছু কথা বলতে চাই। ভাই, চাচা কিছু করতে পারবে না, আমি ম্যামের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছি, আপনি গিয়ে গাড়িতে বসুন। এই কথা বলে ড্রাইভার ভিতরে চলে গেল। আমি আমার গাড়িতে গিয়ে বসলাম। প্রায় আধ ঘন্টা পর দেখি ড্রাইভার বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আমার গাড়ির সামনে আসলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। মেয়েটা ভিতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়েটা আর কেউ নয়, মেয়েটা পায়েল। আমি পায়েলকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পায়েল আমাকে জড়িয়ে ধরে বলল, রাসেল, আমি অন্য ছেলেদের বিয়ে করতে পারবো না,
তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, তা না হলে আব্বু আম্মু আমাকে জোর করে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিবে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। হে পাগলি, তোমাকে আমি অন্য ছেলের সাথে বিয়ে হতে কখনোই দেবো না। তুমি জানো, তুমি বাসা থেকে আসার পর পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে। রাইসা সারাক্ষণ তোমার জন্য কান্না করে। আমি রাইসাকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে আমি ঢাকায় ফিরে যাব। তাহলে আমাকে এখান থেকে নিয়ে চলো। আব্বু আমাকে জোর করে বিয়ে দিবে, আমি তোমাকে এবং রাইসাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, দেখি ওনারা কি বলে। যদি রাজি হয় তাহলে তো ভালোই, আর রাজি না হলে আমি তোমাকে উঠিয়ে নিয়ে যাব। তাহলে এখন আব্বুর সাথে কথা বলো। আব্বু বলেছে খুব শীঘ্রই বিয়ের দিন তারিখ ঠিক করবে। ঠিক আছে, এখন কি তোমার আব্বু বাসায় আছে? আব্বু এখন বাসায় আছে। তুমি আমাকে নিয়ে আব্বুর সামনে যাবে? না, তুমি আগে ভিতরে চলে যাও, আমি কিছুক্ষণ পর আসতেছি, আমার জরুরি একটা কাজ আছে। পায়েল ঠিক আছে বলে আমার কপালে একটা চুমু দিয়ে বাসার ভিতরে চলে গেল। আসলে আমার মোবাইলে রাফি অনেকক্ষণ থেকে ফোন দিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলার জন্য পায়েলকে ভিতরে পাঠিয়ে দিলাম। আমি এবার রাফিকে ফোন দিলাম। ফোন ঢোকার সাথে সাথে রাফি রিসিভ করলো। তখন আমি বললাম, কিরে এত ফোন দিচ্ছিস কেন? আমি পায়েলের সাথে কথা বলছিলাম, তাই তোর ফোনটা কেটে দিচ্ছি বারবার। ও আসলে তোকে যে কারণে এত ফোন দিচ্ছি তা হলো কিছুক্ষণ আগে খবর পেয়েছি মন্ত্রীর বিপক্ষ প্রার্থী তোকে মারার জন্য আমজাদ খানের সাথে হাত মিলিয়েছে। তোরা যে জেনে গেছে তুই এখন দিনাজপুর আছিস, তাই আমজাদ খানের লোক তোকে মারার জন্য দিনাজপুরে রওনা দিয়েছে। আমাকে মারার জন্য আমজাদ খানের লোক দিনাজপুরে আসছে? সমস্যা নেই, আসুক, দেখি আমজাদ খানের লোক আমার কি করতে পারে। চিন্তা করিস না, নাজিম দিনাজপুরে আছে, আমি তার সাথে কথা বলছি তোকে সেভ করার জন্য, আর তার লোক নিয়ে তোর কাছে যাচ্ছে। এখন বল তুই কোথায় আছিস? আমি এখন পায়েলদের বাসার সামনে আছি, ওর আব্বু আম্মুর সাথে কিছু কথা বলবো। তুই নাজিমকে বলিস দিনাজপুর হাই স্কুলের সামনে থাকতে, আমি 1 ঘন্টা পর আসতেছি। রাফি ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। আমি গাড়ি থেকে বের হয়ে পায়েলদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একটা কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে কাজের বুয়া বলল, আপনি কে? আমি পায়েলের বন্ধু, ঢাকা থেকে এসেছি। পায়েলের আব্বু আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আপনি ভিতরে আসুন, আমি স্যার আর ম্যাডামকে ডেকে দিচ্ছি। এই বলে বুয়া ভেতরে চলে গেল। আমি ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন পায়েলের আব্বু বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি আপনাদের একটু সময় হতো। সমস্যা নেই, তুমি বলো কি কথা বলবে। আসলে আমি আর পায়েল দুজনকে ভালোবাসি। আমি চাই পায়েলকে বিয়ে করতে। পায়েল বলেছে তাকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু আমি তা কখনো করব না। আমি চাই আপনারা নিজে হাতে পায়েলকে আমার হাতে তুলে দেবেন। তুমি কি জানো আমি পায়েলের বিয়ে ঠিক করে ফেলেছি? ছেলের বাবা আমার বন্ধু, তাদের নিজস্ব ব্যবসা আছে। পায়েলকে আপনারা জোর করে বিয়ে দিতে পারবেন, কিন্তু কখনো আপনার মেয়ে আমাকে ছাড়া সুখী হবে না। তোমার কি যোগ্যতা আছে যে আমার মেয়েকে বিয়ে করবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এসব কিছু আছে তোমার? আমার যা কিছু আছে সেটা 5 ভাগের 1 ভাগ আপনার নেই। আর আপনি এখন আমার আসল পরিচয় পাননি। আমি কে তা বলো, তুমি কে? আর তোমাকে দেখে তো মনে হয় না তুমি আমার থেকে বড়লোক। আমি বড়লোক ভাব নিয়ে চলি না, আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি। আর বাংলাদেশের রাসেল নামে কোনো মাফিয়ার নাম শুনেছেন? শুনেছি, তবে সে খারাপ মানুষের ক্ষতি করে, তাদের মেরে রাস্তায় ফেলে রাখে। সরকার তার কিছুই করতে পারে না। ঠিকই শুনেছেন, আর সেই মাফিয়া রাসেল আমি। আপনার মেয়ে এতদিন আমার ওখানে ছিল, আর আপনি আমাকে আগে থেকে চিনেন। হয়তো অনেক বছর পর দেখছেন, তাই চিনতে পারেননি। তোমাকে আমি চিনি মানে? আর তুমি একজন মাফিয়া হয়ে আমার বাসায় এইভাবে আসলে কেন? তোমার সাথের লোকজন কোথায়? আমি সাথে করে কাউকে নিয়ে আসিনি। আমি যেই শহরে যাই সেই শহরে আমার লোক আছে। আর আপনি একটু মনে করে দেখেন তো, কয়েক বছর আগে একদিন রাস্তায় একটা ছেলে আপনার ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আপনার গায়ে থাপ্পড়টা পড়লো। থাপ্পড়টা কেন মারতে গেছে সেটা হয়তো আপনি ভালো করে জানেন। আমার মনে পড়েছে, রাতে বৃষ্টি হওয়ার কারণে পরের দিন রাস্তায় পানি জমেছিল। আমার ড্রাইভার জোরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তোমার গায়ে পানি পড়ে। তুমি একটা ইটের টুকরো নিয়ে আমার গাড়িতে মার। তখন আমার ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে তোমাকে গিয়ে একটা থাপ্পড় মারে। এর ভিতরে আমি তোমাদের সামনে চলে আসলাম। তখন তুমি ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আমার গালে মেরে দাও। ঠিকই ধরেছেন, কিন্তু ওখানে আপনাদের দোষ ছিল, আমার কোনো দোষ ছিল না। আপনার ড্রাইভারের উচিত ছিল গাড়ি আস্তে আস্তে চালিয়ে যাওয়া। এখন তারপরও ওই ঘটনার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমায় মাফ করে দেবেন।
তোমার তো কোনো দোষ নেই, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? আর আমি রাজি আছি পায়েলের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। তোমার মতো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না, এটা কি করে হয়? তুমি তোমার আব্বু আম্মু আমার বাসায় পাঠিয়ে দিও। একটা কথা বলে রাগ করবেন না, আমার আব্বু আম্মু কেউ নেই, তারা আমার কাছে মৃত। আজ তাদের জন্য আমি একজন মাফিয়া নামে পরিচিত। কেন? তোমার আব্বু আম্মু কি করেছে যে কারণে তোমার কাছে তারা মৃত? হঠাৎ আমার মোবাইলটা বেজে ওঠে, তখন আমি একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করি। তখন ওই পাশ থেকে বলল, ভাই আমি নাজিম, রাফি আমাকে আপনার নাম্বার দিয়েছে। আমি লোক নিয়ে হাই স্কুলের সামনে আছি, আপনি কোথায় আছেন? আমি এই জায়গায় আছি, আধা ঘন্টা পর আসতেছি, তোমরা ওখানে অপেক্ষা করো। নাজিম ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। আমি পায়েলের আব্বু আম্মুর সামনে গিয়ে বললাম, আপনাদের পরে সব কিছু খুলে বলবো। আমি চাই পায়েলকে আজকে সন্ধ্যায় কাজে ডেকে বিয়ে করব। এরপর তাকে নিয়ে ঢাকায় চলে যাব। আমার একটা কাজ বাকি আছে, ওটা শেষ করে বড় করে অনুষ্ঠান করব, যদি আপনাদের মত থাকে। তুমি যেভাবে বলবে সেভাবে হবে। আমি সব কিছু রেডি করছি আর আমার বন্ধুকে মানা করে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি এখন আসি, সন্ধ্যায় আপনার বাসায় আসবো। আপনি সব কিছু রেডি করে রাখবেন। তুমি এখনো আমাদের আপনি করে বলছো কেন? এখন থেকে আমাদের আব্বু আম্মু বলে ডাকবে। আর তুমি তো কিছুই খেলে না। এখন কিছু খাবো না, সন্ধ্যায় বিয়ে করার পর খাবো। আমার সাথে আরও কিছু লোক আসবে। এই বলে তাদের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমি এতক্ষণ পায়েলের আব্বু আম্মুর সাথে কথা বলছি, আর পায়েল এক কোণে দাঁড়িয়ে সব শুনেছে। পায়েল তার আব্বু আম্মুর কথা শুনে খুশিতে রুমে চলে গেল। আমি তাদের বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা স্কুলের সামনে চলে আসলাম। স্কুলের সামনে এসে থেকে নাজিম 5 গাড়ি লোক নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি তাদের সামনে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নামার পর নাজিম আমার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে আপনাকে সামনাসামনি দেখব, সেটা কখনোই স্বপ্নে ভাবি নাই। ও আচ্ছা, এখন বলো, আমজাদ খানের লোক দিনাজপুরে আসছে? আমরা তো কাউকে দেখি নাই। রাফি ভাই আমাকে বলার পর আমি লোক নিয়ে চলে আসি। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি পায়েল ফোন দিয়েছে। আমি রিসিভ করার পর পায়েল ওপাশ থেকে যেটা বললো সেটার জন্য যেন মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পায়েলের কথা শুনে আমার মাথা পুরো গরম হয়ে গেল। পায়েল আমাকে ফোন করে বলল, রাসেল, তুমি আমাদের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আব্বুর মোবাইলে একটা কল আসে। আমজাদ খান নামে এক লোক ফোন দিয়েছিল। উনি বলেছে তোমাদের যদি তাদের হাতে তুলে না দিই তাহলে আব্বুকে মেরে ফেলবে। আব্বু আম্মু এই টেনশনই করতেছে। আমি পায়েলের কথা শুনে মাথায় রক্ত উঠে গেছে আমার। তখন আমি পায়েলকে বললাম, তোমার আব্বু আম্মুকে কোনো টেনশন করতে বলবে না, তোমার আব্বুর কিছুই করতে পারবে না। আমি এক্ষুনি আসছি তোমাদের বাসায়। প্লিজ তুমি এসো না। আমজাদ খানের লোক আমাদের বাসার চারপাশে ঘোরাঘুরি করছে, তোমাকে দেখলে হয়তো মেরে ফেলবে।